গর্ভকালীন পরিচর্যাটা অনেকটা নির্ভর করে। সেই জন্য প্রসবকালীন পরিচর্যার জন্য বা অ্যান্টিনেটাল কেয়ার যেটাই আমরা বলি, সেটা মেয়েদের অন্তত গর্ভকালীন সময় কমপক্ষে 4 বার ডাক্তারের কাছে প্রসবকালীন পরিচর্যা করা উচিত। ম্যাম, এনসি ভিজিটে প্রথমবার যখন ভিজিটে যাওয়া হয় তখন কিন্তু আসলে অনেকগুলো টেস্ট করতে দেওয়া হয়, যেটা আপনি বলছিলেন স্ক্রিনিং এর জন্য। তো অনেক রোগী মনে করেন যে এতগুলো পরীক্ষা কেন দিচ্ছে, তো সেই পরীক্ষাগুলো আমাদের জন্য কেন জরুরি গর্ভকালীন সময়ে, এটা একটু বলবেন। যেমন অনেকগুলো টেস্ট বলতে আমরা হিমোগ্লোবিন বা রক্তহীনতা আছে কিনা সেটা দেখার জন্য করি। এটা যদি আমরা না জানি তাহলে কিন্তু মেয়েটা রক্ত শূন্যতা অবস্থায় এই গর্ভকালীন সময়টা কাটাবে এবং প্রসবের সময় অনেক রক্তক্ষরণ হতে পারে, সেটা মেয়েটার জীবনের উপর একটা ঝুঁকি নিয়ে আসতে পারে। আমরা রক্তের গ্রুপ করি, যেটা আমরা বলি এবিও অ্যান্ড আরএইচ টাইপিং। আরএইচ টাইপিং যদি আমরা না জানি যে ব্লাড গ্রুপটা এ পজিটিভ না এ নেগেটিভ, বি পজিটিভ না বি নেগেটিভ, বা এ বি পজিটিভ বা নেগেটিভ, এইটা না জানলে যদি একটা নেগেটিভ মা গর্ভকালীন সময় আমরা যদি না জানি, এটা যদি নির্ধারণ করা না হয়, তাহলে কি হয়, তার গর্ভকালীন সময় যদি কোনো কারণে রক্তক্ষরণ হয় অথবা প্রসবের পরে তার বাচ্চা যদি পজিটিভ হয়, সেই পজিটিভ বাচ্চা থেকে কিন্তু কিছু অ্যান্টিজেন মায়ের শরীরে চলে যায়, যেটা পরবর্তীতে তার পরবর্তী শিশুর জন্য মারাত্মক ক্ষতির সম্ভাবনা হয়। সেই জন্য এইটা, এবং সেটা সম্পূর্ণ প্রতিরোধযোগ্য যদি আমরা গর্ভকালীন সময় মায়ের রক্ত গ্রুপটা জানি, তাহলে আমরা কিছু ইনজেকশন দিয়ে এটা প্রতিরোধ করতে পারি। তাছাড়া মায়ের ডায়াবেটিস আছে কিনা, কারণ ডায়াবেটিস মায়েদের জন্য বিশেষ পরিচর্যার দরকার। ডায়াবেটিস কন্ট্রোল না হলে মায়ের যেমন ক্ষতির সম্ভাবনা, তেমন বাচ্চার জন্মগত সমস্যা থেকে শুরু করে অনেক কিছু। তারপরে HB1, হেপাটাইটিস বি ভাইরাস আছে কিনা সেটা জানা দরকার, ভিডিআরএল কোনো ইনফেকশন আছে কিনা সেটা জানা দরকার। এগুলো প্রতিটা টেস্টেরই কোনো না কোনো থাইরয়েড টেস্ট, মায়ের কোনো থাইরয়েডের সমস্যা আছে কিনা সেটা যদি আমরা না করি, মা বাচ্চা দুজনের জন্য ক্ষতি হবে আসলে। ম্যাম, হাই রিস্ক মাদার কারা আছেন? হাই রিস্ক মাদার বলতে আমি এর মধ্যে অনেক কিছু বলে ফেলছি, যেমন কারো যদি ডায়াবেটিস থাকে, ব্লাড প্রেশার থাকে, মায়ের বয়স যদি অনেক কম থাকে বা অনেক বেশি থাকে, 19 বছরের ছোট যদি হয়, 20 বছরের কম, অথবা 35 বছরের বেশি থাকলে তাদের কিন্তু অনেক ক্ষতির সম্ভাবনা। কোনো মায়ের যদি আগে জরায়ুতে কোনো অপারেশন হয়ে থাকে, সিজারি হোক বা অন্য কোনো জরায়ুতে অপারেশন হোক, তাছাড়া যদি মায়ের রক্ত শূন্যতা থাকে, সেই সব মায়ের, কোনো মা যদি খুবই ছোটখাটো হয়, হাইট যদি খুব কম হয়, তার গর্ভকালীন সময় প্রসবকালীন সময় সমস্যা হতে পারে। এই ধরনের বিভিন্ন ধরনের কোনো যদি ইনফেকশন থাকে, ইউরিনে ইনফেকশন থাকলো, বা যেমন বললাম ভিডিআরএল পজিটিভ, এই ধরনের হলো, এগুলো রক্তচাপ বেশি আগে থেকে, মানে কোমরবিডিটিস কোনো কিছু থাকলেই সেই ক্ষেত্রে আমরা বলবো সে হাই রিস্ক মাদার। ম্যাম, এমন যদি হয় যে কারো এর আগে দুটো সিজার হয়েছে এবং থার্ড বেবিটা তাকে সিজার করতে হবে, তো তাকে কি আমরা হাই রিস্ক মাদার ধরবো? হ্যাঁ, যেগুলো মায়ের বললাম যে জরায়ুতে যাদের আগে একটা অপারেশন হয়েছে, অনেক সময় জরায়ুতে টিউমার থাকলে সেটা আমরা মায়োমেক্টমি বলা হয়, সেগুলো সবগুলোই কিন্তু হাই রিস্ক। ম্যাম, প্রেগন্যান্সি চলাকালীন আসলে ডায়েটটা কেমন হওয়া উচিত? কি ধরনের খাবারগুলো তাদের খাওয়া? আসলে প্রেগন্যান্সি, অনেকে মনে করে কি প্রেগন্যান্সি হলে অনেক বেশি বেশি খেতে হয়, সেটা কিন্তু ঠিক না। যেটা খুব খেতে হয় যে ব্যালেন্স ফুড আমরা যেটা বলি, সুষম খাদ্য দরকার। যেমন প্রোটিন একটু বেশি খেতে হবে, ক্যালসিয়ামের প্রয়োজনটা প্রেগন্যান্সিতে বেড়ে যায়, সেটা খেতে হবে। যে সমস্ত মায়েদের রক্ত শূন্যতা আছে, এবং রক্ত শূন্যতা যেন না হয় প্রতিরোধ করার জন্য আয়রন খেতে হয়, ক্যালসিয়াম, আয়রন এগুলো খেতে হয়। কাজেই এই প্রেগন্যান্সিতে এই ধরনের, মানে আসলে খুব যে বেশি খেতে হবে তা না, পরিমাণে বেশি খেতে হবে না। তবে আমি যেটা বললাম প্রোটিন, আয়রন, সবগুলো মিলিয়ে খেতে হবে আসলে। ম্যাম, অনেকেরই একটা ধারণা থাকে যে কিছু কি বলবো, যে আধ্যাত্মিক চিন্তা ভাবনা, যেমন অমাবস্যার রাত, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এই দিনগুলোতে এখনো কিন্তু আমাদের দেশে অনেক মানুষ আছে যারা মায়েদের খেতে দেয় না।
তো এরকম একটা প্রশ্ন আমার কাছে আছে ম্যাডাম, যে আসলে কেন এটা মানা উচিত, বা এটা কেন, মানে কি আসলে? আসলে এটার কিন্তু কোনোরকম সায়েন্টিফিক জি যুক্তি জি জি। নাই, যুক্তি নাই। এটা একটা কুসংস্কার, অনেক বছর ধরে হয়ে আসছে। এটার কোনো যুক্তি নেই, এবং খেতে না দেওয়ার তো কোনো কারণই নেই। কারণই কোনো নেই। মাকে জি। যদি খেতে না দেয়, তার ক্ষতি হবে, মায়ের ক্ষতি হবে। মায়ের ক্ষতি হলে বাচ্চার ক্ষতি হবে। কাজে এই সমস্ত কুসংস্কার থেকে আমাদের বের হয়ে বেরিয়ে আসতে আসতে হবে। হবে। জি। ম্যাম, আয়রন সাপ্লিমেন্টেশন যেটা আমরা প্রেগন্যান্সি চলাকালীন দেওয়া হয়ে থাকে, তো রোগীরা অনেক সময় দেখা যায় ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই কিন্তু খাওয়া শুরু করে দেয়। তো কোন সময়টা আসলে আয়রন ট্যাবলেট খাওয়া শুরু করতে হবে এবং কোন সময় খাওয়া যাবে না? আমরা কিন্তু প্রেগন্যান্সির পরে প্রথম ৩ মাস, যেমন ফলিক অ্যাসিড একটা আছে, শুধু সেইটা খেলে বাচ্চার জন্য ভালো। কিন্তু অ অন্যান্য ওষুধপত্র খেতে বলি না। কি জন্য? যে এই সময় কিন্তু বাচ্চার সঠিক গঠন প্রণালীটা শুরু হয়। সেই সময় যদি কোনো রকম ওষুধ না জেনে কেউ খেয়ে থাকে, যে সমস্ত অসুখের বাচ্চার উপর প্রতিক্রিয়া হতে পারে, বাচ্চার অ্যাবনরমালিটি করতে পারে, এবং অনেক ওষুধের কিন্তু আমরা এখনো আবিষ্কার হয় নাই যে কি অ্যাবনরমালিটি আছে। জি জি। সেজন্য আমরা বলি প্রথম ৩ মাস ফলিক অ্যাসিড ছাড়া, নিতান্ত প্রয়োজন ছাড়া অন্য কোনো ওষুধ খাবে না, এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তারের খেতে হবে। পরামর্শ নিয়ে খেতে হবে। জি। ম্যাম, এই আয়রন ট্যাবলেটের জন্য মারা কিন্তু প্রায় কমপ্লেইন করে থাকে যে তাদের কনস্টিপেশন হচ্ছে। এই কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য তাদের কি করণীয়? আসলে কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য একটা হলো খাওয়ার স্বভাবটা। জি জি। যে যেমন আজকালকার ছেলেমেয়েরা দেখা যায় যে বেশি মাংস খায়, সবজি খায় না, শাকসবজি খায় না, পানি কম খাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, পানি কম খাচ্ছে। এই যে ব্যালেন্সড খাওয়াটা, বিশেষ করে শাকসবজি খাওয়া যারা পর্যাপ্ত খায় তাদের কিন্তু কোষ্ঠকাঠিন্যটা কম হয়। তবে আয়রন খেলে কারো কারো একটু কনস্টিপেশন হয়। ফলে ওই সবজি খাওয়াটা একটু বাড়াতে হবে, একটু বেশি করে পানি খাবে, পানি একটু খেতে সবজি হবে। খাবে, এবং বেশি কঠিন হলে ডাক্তারের পরামর্শ নেবে। পরামর্শ নিতে হবে। ম্যাডাম, আমাদের ফেসবুকে বন্ধুরা প্রশ্ন করছে, দর্শকদের প্রশ্নগুলো নিয়ে আসছি। আহ, ম্যাম, মনি ফাতেমা লিখেছেন যে ওনার 5 ফুট 7 ইঞ্চি, তো উনি কি হাই রিস্ক প্রেগনেন্সির মধ্যে পড়ছে কিনা? না, আসলে লম্বা হলে কিন্তু 5 ফুট 7 ইঞ্চি, তুমি কংগ্রাচুলেশন, খুবই ভালো হাইট ফাতেমা। তুমি হাই রিস্ক প্রেগনেন্সিতে পড়বে না। ম্যাম, আমি যে আলিন বলছি যে যাদের হাইট খুব কম, মানে 140 সেন্টিমিটারের নিচে আমরা যেটা বলি হ্যাঁ আসলে। 146, তাদের জন্য। ম্যাম, আলিন নিপা লিখেছেন যে তার প্রেগনেন্সি 28 উইক চলছে, ওনার রিউমেটিক ফিভার আছে, এটা কি বেবির উপর কোনো এফেক্ট পড়বে কিনা? রিউমেটিক ফিভার থাকলে মায়েরই বেশি সমস্যা আছে। তোমার রিউমেটিক ফিভার তোমার মনে এখন নাই, এক সময় ছিল। কিন্তু রিউমেটিক ফিভার, তুমি যেহেতু জানো যে তোমার রিউমেটিক ফিভার আছে, আমার মনে হয় নিশ্চয়ই তুমি ডাক্তারের পরামর্শ নিয়েছো। এবং রিউমেটিক ফিভার যাদের থাকে তাদের তো অ্যান্টিবায়োটিক কিছু দেওয়া হয়, পেনিসিলিন জাতীয়, যাতে এবং ওই গ্রুপের, যাতে তা পরবর্তীতে তাদের সমস্যা না হয়। যদি তোমার হার্টে কোনো সমস্যা হয়ে না থাকে রিউমেটিক ফিভারের কারণে, আমার মনে হয় না তোমার বাচ্চার কোনো কোনো সমস্যা হবে। সমস্যা হবে? ম্যাম, সালিম হোসেন লিখেছেন যে ওনার ওয়াইফের বয়স 28 বছর, তার ওয়াইফের 1 মাস 7 দিন যাবত পিরিয়ড অফ, এটা ওনারা কিভাবে কনফার্ম হতে পারেন যে কনসিভ হয়েছে কিনা? একটা হলো যদি ওর কোনো উপসর্গ থাকে সেটা থেকে, আর কনফার্ম যদি বলেন যে কনফার্ম করতে চান, তাহলে কিন্তু ব্লাড পরীক্ষা করতে হবে, অথবা ইউরিনে প্রেগন্যান্সি টেস্ট করতে হবে, এবং সাথে সাথে একটা আলট্রাসোনোগ্রাম করলে 1 মাস 28 দিন যেহেতু, তাহলে আমরা একটা জিনিস জানতে পারবো যে প্রেগন্যান্সি আছে কিনা, প্রেগন্যান্সিটা কোথায় আছে। প্রেগন্যান্সি থাকার সঠিক স্থান হলো জরায়ু, জরায়ু। সেখানে আছে কিনা, এবং বাচ্চাটার কন্ডিশন কেমন আছে, হার্টবিট আছে কিনা, বাচ্চাটা কি অবস্থায় আছে। তো আলট্রাসোনোগ্রাম এবং ইউরিন টেস্ট, এটা এই সময় কিন্তু আলট্রাসোনোগ্রাম করলে সবকিছু জানা জানা যাবে। যাবে আসলে। ম্যাম, শারমিন হক লিখেছেন যে ওনার বয়স 31 বছর, ওনার বিয়ে হয়েছে 2010-এ, তারপর থেকে ওনার 3বার মিসক্যারেজ হয়েছে, 2012-তে একটা, 2014-তে একটা এবং 2018-তে একটা। প্রথম বাচ্চাটি 5 মাসেই নষ্ট হয়ে যায়, তারপরেরটি 4.5 মাস এবং তারপরেরটি 4 মাস। তো উনি জানতে চাচ্ছেন যে উনি এখন কি করতে পারেন, এবং উনি এই লাস্টের দুটোর সময় ট্রিটমেন্ট এবং ফুললি বেড রেস্টে ছিলেন, তারপরেও এমন আচ্ছা হয়েছে স্বামী, আসলে। যেটা তোমার 4 মাস, 4.5 মাসে হচ্ছে, 5 মাসে হচ্ছে, এটাকে আমরা বলি সেকেন্ড ট্রাইমাস্টার অ্যাবর্শন। সাধারণত জরায়ুর মুখে অনেক সময়, যেটা সবচেয়ে কমন, যে মুখটা কারো কারো একটু
খোলা থাকে, সেই কারণে হয়, যেটাকে আমরা সার্ভাইকাল ইনকম্পিটেন্স বলি। এইটার কারণে হয়। তাছাড়াও আরো অনেক কারণে হতে পারে, সেটা তোমার ডাক্তারের কাছে গিয়ে তার সঠিক কারণটা নির্ণয় করতে হবে। এবং এর পরবর্তীতে ইভেন তুমি যখন প্রেগনেন্ট না, তখনও কিন্তু পরীক্ষা করলে ধরা পড়বে যে তোমার সার্ভাইকাল ইনকম্পিটেন্স আছে কিনা। এবং এটা যদি সত্যিকারে থাকে, একটা নির্দিষ্ট টাইমে 3 মাস হওয়ার সাথে সাথেই তোমার জরায়ুর মুখে, ওই সার্ভিক্সের মুখে একটা সেলাই দিয়ে রাখতে হবে, যেটা পরবর্তীতে তোমার ধরো 37 সপ্তাহ পার হয়ে গেলে তখন সেলাইটা কেটে দিতে হবে। কাজেই এটা আমার মনে হয় তোমার অবশ্যই তোমার নিজের অবস্টেট্রিশিয়ান, যে বিশেষজ্ঞর কাছে যেতে হবে। এটা জেনারেল ডাক্তারের মানে কাছে আসলে এখান না থেকে গিয়ে, পরিত্রাণ পেতে হলে ওনাকে আসলে একজন ডাক্তারের আন্ডারেই থাকতে হবে। আমার মনে হয় ইনশাআল্লাহ তোমার পরবর্তীতে সমস্যা হবে না। ম্যাম নাহিদা ইয়াসমিন সোনিয়া লিখেছেন যে তার বয়স 33 বছর, তার একটি সন্তান আছে এবং সে আবার সেকেন্ড টাইম বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করছেন। 5 মাস আগে ওনার হিস্টেরোস্কোপির মাধ্যমে পলিপ রিমুভ করা হয়েছে এবং তারপরেই ওনার অ্যাবডোমিনাল টিউবারকুলোসিস ধরা পড়েছে। 7 মাস হচ্ছে এখন। উনি রিসেন্টলি টিভিএস করেছেন এবং সেই টিভিএস এ ধরা পড়েছে যে ওনার পেলভিক কালেকশন আছে ইন কাল ডি স্যাক রিজিয়নে। তো ওনার কি ধরনের এখন ব্যবস্থা নেওয়া উচিত, এবং ওনার একটা ফ্যালোপিয়ান টিউব ব্লক আছে। ফ্যালোপিয়ান টিউব তো মানুষের দুটা থাকে, একটা ব্লক থাকলেও কিন্তু আরেকটাতে প্রেগনেন্সি হতে পারে। এবং সাথে সাথে আরেকটা সমস্যা হয়, ফ্যালোপিয়ান টিউব সাধারণত একটাতে যদি ইনফেকশন হয়, অনেক সময় আরেকটাতেও ইনফেকশন হয়। এখন তুমি যদি বাচ্চা চাও, তাহলে প্রথমে তোমার চেষ্টা করতে হবে। আমি যেটা বললাম যে একটা তোমার প্রশ্নের জবাবে বলেছিলাম 10 থেকে 20 দিনের মধ্যে এই সময়টায় চেষ্টা করতে হবে। যদি চেষ্টা করার পরেও না হয়, তখন ডাক্তারের গাইনোকোলজিস্টের আসলে শরণাপন্ন হতে হবে। সেই ক্ষেত্রে যদি তোমার দেখা যায় যে ওভুলেশন হচ্ছে, ডিম বের হচ্ছে, সেটা আমরা ব্লাড টেস্ট করে জানতে পারি, কিন্তু তারপরেও কনসিভ হচ্ছে না, সেক্ষেত্রে হয়তো বা তোমার টিউবগুলো টেস্ট করে দেখতে হবে যে টিউবগুলো আরেকটা টিউব যে ভালো আছে সেটা ঠিক আছে কিনা। ম্যাম লায়লা আর জুমান লিখেছেন যে ওনার 7 উইকস প্রেগনেন্সি চলছে, তো ডাক্তার ওনাকে ফলিসন ট্যাবলেট এবং ডুফাস্টন ট্যাবলেট খেতে দিয়েছে। তো উনি জানতে চাচ্ছে যে ডুফাস্টন ট্যাবলেটটা কেন খেতে দেওয়া হয়। আচ্ছা, ডুফাস্টন একটা প্রোজেস্টেরন জাতীয় হরমোন। এটা ইউট্রাসের কন্ট্রাকশনকে, অনেক সময় প্রোজেস্টেরন যদি কম হয় তাহলে মেয়েদের মিসক্যারেজ হয়। সেই জন্য ডাক্তাররা ডুফাস্টন দেয়, বিশেষ করে যাদের প্রেগনেন্সির প্রথম দিকে কখনো বা ব্লিডিং হয়, অথবা যাদের কনসিভ অনেক ওষুধপত্র খেয়ে কনসিভ করতে হয়েছে, অথবা আগে কোনো মিসক্যারেজের হিস্ট্রি আছে, অথবা পরীক্ষা করে দেখা গেছে যে তার সত্যিকারই প্রোজেস্টেরন কম আছে, তাদেরকে এই ডুফাস্টন তো একটা ধরুন ট্রেড নেম, কিন্তু এই প্রোজেস্টেরনটা দেওয়া হয়। এটা ইউট্রাসকে কোয়াইটেন করে, মানে ইউট্রাসের কন্ট্রাকশন যেটা হয়, যে কারণে মিসক্যারেজ হয়, সেটা করে না। তার মানে ইনডাইরেক্ট আমরা বলতে পারি বাচ্চাকে মিসক্যারেজ হওয়া প্রতিরোধ করতে সাহায্য করে, সেই জন্য ডুফাস্টন দেওয়া হয়। আর ফলিসন আসলে খুবই উপকারী, এটা মায়ের শরীরের জন্য ভালো, এবং বাচ্চাদের বিশেষ করে বিভিন্ন ধরনের সমস্যা, বিশেষ করে নিউরাল টিউব ডিফেক্ট যেটা আমরা বলি, কিছু জন্মগত সমস্যা আছে, সেটা প্রতিরোধ করে আসলে। মরিয়ম আক্তার লিখেছেন যে 8 উইকস প্রেগনেন্সি চলছে, ওনার ব্লিডিং হয়েছে, এখন উনি বেড রেস্টে আছে, মেডিসিন খাচ্ছেন। তো উনি জানতে চাচ্ছেন যে ওনার পুরো প্রেগনেন্সি টাইমে কি এই ব্লিডিং এর জন্য কোনো প্রবলেম হবে কিনা। প্রথম দিকে যদি ব্লিডিং হয়, পরে যে ব্লিডিং হবেই কোনো কথা নেই, তবে একবার ব্লিডিং হলে আবারও ব্লিডিং হওয়ার একটু সম্ভাবনা থাকে, সেই জন্য সাবধান থাকতে হয়। অ্যাবসলিউট বেড রেস্টে কিন্তু আসলে সায়েন্টিফিক কোনো যুক্তি নাই, তবে ডাক্তার ভালো বলতে পারবে, যে ডাক্তার বেড রেস্ট দিয়েছেন উনি কিসের পরিপ্রেক্ষিতে তোমাকে অ্যাবসলিউট বেড রেস্ট দিয়েছে, ডাক্তারের পরামর্শটা নিতে হবে। ম্যাম জাকিয়া সুলতানা ইউটিউবে প্রশ্ন করেছেন যে ওনার এখন 29 উইকস প্রেগনেন্সি চলছে, ওনার হিমোগ্লোবিন এখন 7.9, তো ওনার এখন কি করা উচিত। 7.9 কিন্তু অনেক কম হিমোগ্লোবিন। জাকিয়া, তোমার যেটা করা উচিত, ডাক্তারের কাছে যাওয়া উচিত, গিয়ে কেন এই হিমোগ্লোবিন 7.9 হলো। একটা হলো যে আয়রন ডেফিসিয়েন্সির জন্য হয়, যেটা সবচেয়ে কমন, কিন্তু যাদের ধরো এটা সাধারণত বেশি গরিব ফ্যামিলিতে হয়, আমাদের মতো মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলিতে কারো যদি হিমোগ্লোবিন এত কম হয়, থ্যালাসেমিয়া নামে একটা ব্লাডের সমস্যা আছে,
এবং সেটা কিন্তু খুব আনকমন না। আমরা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস যদি করি ওই থ্যালাসেমিয়া আছে কি না সেটা আমরা নির্ণয় করতে পারি। আমার মনে হয় তোমার ডাক্তারের কাছে গেলে উনি হয়তো ওই পরামর্শটা দিলে আগে নির্ণয় করতে হবে যে তোমার কেন, কি ধরনের অ্যানিমিয়া হচ্ছে। হ্যাঁ, কারণ দুটো চিকিৎসা দুরকম। আয়রন ডেফিসিয়েন্সি হলে একরকম চিকিৎসা, থ্যালাসেমিয়া হলে আরেক রকম চিকিৎসা। শুভ্রা শাহিদ লিখেছেন যে প্রেগন্যান্সিতে যদি অ্যামনিওটিক ফ্লুইড কমে যায় তার জন্য কি কোনো মেডিসিন আছে কিনা, মানে যাতে না কমে যায় তার জন্য কোনো মেডিসিন আছে কিনা। ওনার এই প্রবলেমের কারণে একটা বেবি হওয়ার পরে মারা গিয়েছে, এখন উনি বেবি নিতে ভয় পাচ্ছেন, তো ওনার এখন কি করণীয়? আসলে একবার হলে যে বারবার হবে এমন কোনো কথা নাই, তবে এইটা প্রিভেন্ট করার, প্রতিরোধ করার কিন্তু সঠিক কোনো মেডিসিন আসলে নাই। মায়েরা যদি রেস্টে থাকে সেই ক্ষেত্রে ফ্লুইডটা একটু বেশি থাকে। এই ফ্লুইড কমে যাওয়ার কিছু কিছু কারণ আছে, আর কিছু কিছু জায়গায় দেখা যায় যে কোনো কারণ ইডিওপ্যাথিক যেটা আমরা বলি, কারণ নির্ণয় করা যায় না। কাজেই এটা নিয়ে আর আরেকটা জিনিস হলো বেশি বয়স হলে কিন্তু এই যেটাকে অ্যামনিওটিক ফ্লুইড কমে যায়, অলিগোহাইড্রোমনিয়াস হয়, সেটা বেশি হয়। কাজেই তোমার আমার মনে ভয় পেয়ে বেশি দিন দেরি না করে আরেকটা বাচ্চা নিয়ে নেওয়া উচিত। আনন্দ তুফান লিখেছেন যে একজন নারীকে কিভাবে তার ব্রেস্টের পরিচর্যা করা উচিত তার গর্ভকালীন সময়ে। গর্ভকালীন সময়ে পরিচর্যা করা উচিত মানে ব্রেস্টটাকে ক্লিন রাখতে হবে। তাছাড়া কিন্তু অনেকে ভাবে যে অনেক বেশি ম্যাসেজ করতে হবে, সেটা না। নিপলে কোনো সমস্যা থাকলে সেটা গর্ভকালীন সময় থেকে তার ডাক্তারের, অবস্টেট্রিশিয়ানের পরামর্শ নিয়ে কি ধরনের এক্সারসাইজ করলে সেটা পরবর্তীতে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে সুবিধা হয় সেটা জেনে সেইভাবে ব্রেস্টের পরিচর্যা করতে। শাহনাজ কলি ফেসবুকে কমেন্ট করেছেন যে ওনার বয়স 40 বছর, উনি জানতে চাচ্ছেন যে এই বয়সে কি প্রেগন্যান্সিটা রিস্কি কিনা এবং বেবির কোনো প্রবলেম হবে কিনা যদি ওনার লেট এজে প্রেগন্যান্সি হয়। যদি আমি বলি যদি শাহনাজ আপনার বাচ্চা থেকে থাকে তো প্রেগন্যান্সি না নেওয়াই ভালো। কারণ 40 বছর বয়সে প্রেগন্যান্সি হলে একটা হলো বাচ্চার সমস্যা হতে পারে, বিশেষ করে ডাউন সিনড্রোম যেটা আমরা বলি, জন্মগত কিছু সমস্যা, বাচ্চার যে ক্রোমোজোমাল প্রবলেম হতে পারে। আরেকটা হলো মায়ের কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি, প্রেশার, ব্লাড প্রেশার বাড়ার সম্ভাবনা বেশি। কাজেই যদি বাচ্চা থেকে থাকে এরপরে বাচ্চা না নেওয়াই ভালো। কারণ আমার কাছে অনেক সময় অনেক রুগীরা আসে তাদের 2টা বাচ্চা আছে, 3টা বাচ্চা আছে, বাচ্চারা বড় হয়ে গেছে, এখন আরেকটা বাচ্চা নিতে চাই। এই শখটা আমার মনে হয় না করাই ভালো। শারমিন মুক্তি লিখেছেন যে ওনার 14 উইকস প্রেগন্যান্সি চলছে, ওনার বিয়ে হয়েছে 2015-এ এবং 2017-এ ওনার 7 উইকসের একটা বেবি নষ্ট হয়ে যায়। ওনার ডাক্তার ওনাকে এখন এই প্রেগন্যান্সি চলাকালীন ফিউজিন, ডুফাস্টোন, কমেট মেডিসিনগুলো খেতে দিয়েছেন। এগুলো কি কন্টিনিউ করা উচিত কিনা এবং এই ওষুধগুলো খেলে বেবির উপর মেডিসিনের কোনো এফেক্ট পড়বে কিনা? না, এই যে সমস্ত ওষুধের কথা বললে এগুলো কিন্তু বেবির উপর ইফেক্ট হওয়ার কথা না। হ্যাঁ, আর নিশ্চয়ই ডাক্তার চিন্তা ভাবনা করে দিয়েছে, ডাক্তার এটা কন্টিনিউ করলে, এটা তো অনেক দিন পর্যন্ত কন্টিনিউ হয়তো বা করতে হবে না, যতদিন ডাক্তার পরামর্শ দেন আমার মনে হয় অতদিন কন্টিনিউ করা উচিত। মোসাম্মদ সাবিনা ইয়াসমিন লিখেছেন যে তার ভিটামিন D3 ডেফিসিয়েন্সি আছে এবং হাইপারটেনশন আছে, ওনার প্রেশার সবসময় 150/90 থাকে, তো উনি প্রেশারের ওষুধ খাচ্ছেন। এই অবস্থায় কি ওনার কনসিভ করলে কোনো প্রবলেম হবে কিনা? কনসিভ এই অবস্থায় না করে, যেহেতু আপনি জানেন যে আপনার ভিটামিন D3 ডেফিসিয়েন্সি, এটারও চিকিৎসা আছে। আর প্রেশারের, অবশ্যই প্রেশার কন্ট্রোল করে, যখন একদম দেখা যাবে যে প্রেশারটা সম্পূর্ণ কন্ট্রোল আছে সেই অবস্থায় বাচ্চা নেওয়া উচিত, তার আগে কিন্তু না। তামুন্নাহার লিখেছেন যে ওনার বিয়ে হয়েছে 7 বছর, তো ওনার ফেলোপিয়ান টিউব ভালো আছে, অনেক ডাক্তার দেখিয়েছেন, তার এটাই বলেছে, কিন্তু ওনাকে উনি কোনো ডাক্তার উনি কোনো ডাক্তারকে দেখাননি ল্যাপারোস্কোপি করার জন্য, বাট ওনাকে সব ডাক্তারই বলেছেন যে ওনাকে ল্যাপারোস্কোপি করতে হবে। তো উনি জানতে চাচ্ছেন যেটা কি আসলে ওনাকে করতেই হবে কিনা। আসলে যদি বলে যে 7 বছর বাচ্চার জন্য চেষ্টা করছে তারপরেও হচ্ছে না, তুমি বলেছো ফেলোপিয়ান টিউব ভালো আছে, কিন্তু কি করে জানলে? একটা হতে পারে যে এক্সরে করে, কিন্তু এক্সরে চাইতে ল্যাপারোস্কোপি করে কিন্তু আরো সঠিকভাবে জানা যায়। এক্সরেতে শুধু দেখা যায় যে ভিতরের ক্যাভিটিটা ভালো আছে কিনা, আর ল্যাপারোস্কোপি করলে বাইরেও ভালো আছে কিনা, সেটা ইউট্রাসের সাথে টিউবের সম্পর্ক কি, ওভারির সাথে সম্পর্ক কি, এগুলো সব
পূর্ণাঙ্গ একটা পিকচার পাওয়া যায়। সেই জন্য 7 বছর পর যেহেতু বলেছে, আমার মনে হয় অ্যাডভাইসটা সঠিক বলেছে, ল্যাপ্রোস্কোপি করে নেওয়া উচিত। ম্যাম, আমরা আবারও কিছু প্রশ্ন নিচ্ছি আপনার কাছ থেকে যে অনেক মায়েরা জানতে চায় যে গর্ভকালীন সময়ে কি সেক্সুয়াল ইন্টারকোর্সে যেতে পারবে কিনা, বা গেলেও কোন সময়টি যেতে পারবে? গর্ভকালীন সময় সেক্সুয়াল ইন্টারকোর্সে একদম যেতে পারবে না তা না, তবে প্রথম দিকে, গর্ভের প্রথম দিকে এবং গর্ভের শেষের দিকে এটা অ্যাভয়েড করা উচিত। এবং যে সময় যায় স্বামীর অবশ্যই খুব সাবধানে যাওয়া উচিত, কারণ বাচ্চা দুজনের, এটার প্রোটেকশন দুজনেরই দায়িত্ব। আচ্ছা ম্যাম, গর্ভকালীন সময় দেখা যায় যে অনেক মায়েরাই তাদের ফিগার সচেতনতা নিয়ে একটা চিন্তায় পড়ে যান, তারপরে চেহারাটা একটু নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো ভেবে অনেকেই ডিপ্রেশনে পড়ে যায়। তো এই মায়েদের জন্য কি করণীয়? আসলে অনেক মায়েরাই বলে মুখে কিছু প্রেগনেন্সি প্লাজমা বলি আমরা, কিছু দাগ পড়ে, অনেকের পেটে দাগ পড়ে, কিছু প্রেগনেন্সি স্ট্রায়া বলি, সেগুলো হয়। এটা কিন্তু অনেক সময় কিছু কিছু অয়েল আছে যেগুলো ব্যবহার করলে হয়তো স্ট্রেচ মার্কটা কম পড়ে, কিন্তু মুখে যে দাগ পড়ে এগুলো কিন্তু প্রেগনেন্সির পরে, হরমোনের কারণে পরে, এগুলো প্রেগনেন্সির পরে কিন্তু চলে যায়। কাজেই ডিপ্রেশনে না ভুগে মুখের দাগের চেয়ে কিন্তু বাচ্চাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কাজে একটু ধৈর্য ধরলে প্রেগনেন্সির পরে দেখা যাবে যে তাদের সৌন্দর্য ফিরে আসে। বেশি দুশ্চিন্তা না করাই ভালো। ম্যাম, প্রেগনেন্সি ডেঞ্জার সাইন গুলো কি কি? প্রেগনেন্সি ডেঞ্জার সাইন গুলো যেমন, যদি একটা বললে যে তুমি প্রেগনেন্সিতে ব্লিডিং হচ্ছে, এটা একটা প্রেগনেন্সির জন্য ডেঞ্জার। প্রেগনেন্সিতে কোনো সময় দেখা গেল যে অতিরিক্ত পানি যাচ্ছে প্রেগনেন্সির পরের দিকে, সেটা একটা ডেঞ্জার সাইন। দেখা যাচ্ছে যে বাচ্চার নড়াচড়া 4.5 মাসে নড়াচড়া বুঝতে পারছে না, অথবা আরো অ্যাডভান্স যে বাচ্চা নড়াচড়া করছিল, হঠাৎ করে মনে হচ্ছে নড়াচড়া কম হচ্ছে, আর নিজেকে অনেক সময় খুব লাইট মনে হচ্ছে, যেটা তুমি বলে লাইকোর কমে গেলে হয়। তারপর ব্লাড প্রেশার বেড়ে গেল, সেগুলো তো সেটা একটা। ডায়াবেটিস যদি হয়, অতিরিক্ত ওজন বাড়াটাও ভালো না, আবার একদম ওজন না বাড়লেও সেটা খেয়াল করা উচিত। অথবা যদি কখনো ব্লিডিং হয়, অতিরিক্ত বমি হয়, একেবারেই খেতে ইচ্ছে করছে না, যেমন জন্ডিস যদি হয়, সেরকম হয়, এই সমস্ত অবস্থায় অবশ্যই ডাক্তারের কাছে, জ্বর বা খিঁচুনি এগুলো হলেও তো জ্বর হলে, খিঁচুনি হলে, তারপরে ইউরিনে ইনফেকশন হলে সেটা মা বাচ্চা দুজনের উপর ইফেক্ট পড়বে, তখন দেওয়া উচিত। অথবা মাসিকের রাস্তায় চুলকানি হচ্ছে, কোনো ইনফেকশন হচ্ছে, সেখানেও ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে। ম্যাম, এখন অনেক মেয়েরাই কিন্তু চায় যে এনভিডি, মানে আমরা যেটা নরমাল ভ্যাজিনাল ডেলিভারি বলি, সেটা করাতে। তো তারা কিন্তু জানতে চায় যে এনভিডি ক্রাইটেরিয়াটা কি এবং এটার সুবিধা এবং অসুবিধাগুলো কি, সেটা আমরা নরমাল ডেলিভারি বলি যাকে, যেই প্রসবে মা এবং বাচ্চা দুজনের কারো কোনো ক্ষতি হবে না, মাও সুস্থ থাকবে, বাচ্চাও সুস্থ থাকবে। আসলে কিন্তু 85% মেয়েদেরই নরমাল ডেলিভারি হওয়ার কথা, কিন্তু এখন যেটা সমস্যা হয়ে যাচ্ছে যে আমার মনে হয় যে সব জায়গায় মানুষের ধৈর্য কমে গেছে। শুধু যে গর্ভবতী মাদেরকে দোষ দিব বা ডাক্তার ধাত্রীবিদ্যায় যারা কাজ করে, ডাক্তার হোক, মিডওয়াইফস হোক, তাদেরকে বলবো তা না। সামগ্রিকভাবে আমার একটা অবজারভেশন হলো যে সবাই কেমন ধৈর্য কমে গেছে। যেই মায়ের, আমার রুগীরা আসে অনেক সময় কোনো অ্যাবনর্মালিটি নেই, একদম সবকিছু নর্মাল, এসে বলবে ম্যাডাম আমি সিজার করতে চাই। সবচেয়ে অবাক কথা কি, মেয়ের শাশুড়ি এসে বলবে না আমার মেয়ে পারবে না। আমি দেখি আপনার ডেলিভারি কিভাবে হয়েছে? আমাদের সময় অন্য কথা ছিল, তখন তো সিজার ছিল না। আমি যে অদ্ভুত কথা, সিজার এখন সেফ বলে বা সিজার এখন করার জন্য আমরা সুযোগ পাচ্ছি বলে অহেতুক সিজার করা তো ভালো না। অবশ্যই নর্মাল মানে স্বাভাবিক জিনিস সবসময় বেটার, ভালো, অন্য একটা অস্বাভাবিক মানে সিজার করার চাইতে। এটা সবাই কিন্তু বুঝতে হবে, বিশেষ করে আমাদের মেয়েদের বিশেষ করে বুঝতে হবে, এবং তাদের পরিবারকে বুঝতে হবে। ডাক্তারদের তো অবশ্যই এটার প্রতি অবশ্যই দিতে হবে যে যদি কোনো সিজারের প্রয়োজন না হয়, সেই রোগী মানে ইন্ডিকেশন না থাকলে আসলে আমরা নরমাল ভ্যাজিনাল ডেলিভারিতেই যাব। তবে কিছু রোগীর যেমন সিজারের দরকারি হয়, মা এবং বাচ্চা দুজনেরই সেফটির জন্য।
ম্যাম আমরা জানি যে আপনি খুব সুন্দর একটি সিস্টেমের ইনভেন্টর হিসেবে আছেন, সাইবাস মেথড। তো সাইবাস মেথড সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাচ্ছি। আহ, যেমন মাতৃমৃত্যুর প্রধান কারণ আমাদের দেশে বা সারা বিশ্বে কি? প্রসব পরবর্তী প্রসব পরবর্তী রক্তক্ষরণ। রক্তক্ষরণ। এই প্রসব পরবর্তী রক্তক্ষরণে অনেক মাই মারা যাচ্ছে। আমি যখন এই অবস্টেট্রিক্স গাইনি ট্রেনিং এ করি তখন থেকে দেখেছি মা সারা প্রেগনেন্সি ভালো, ডেলিভারি হয়ে গেল ভালো, বাচ্চাও সুস্থ, হঠাৎ করে ব্লিডিং শুরু হয়ে গেল। মাঝে মাঝে এমন ব্লিডিং হলো যে আমরা সমস্ত হাসপাতালের প্রফেসর থেকে শুরু করে সবাই মিলে চেষ্টা করে রুগীটাকে বাঁচাতে পারছি না। এগুলো দেখে দেখে মনের ভিতর যখন দেখতাম আমি ঘরে এসে বসে বসে কাঁদতাম মাঝে মাঝে। যখন প্রথম অল্প বয়স অল্প ছিল, আমার হাজবেন্ড বলতো যে তোমার অবস্কাইনি পড়ার দরকার নেই, শেষ পর্যন্ত দেখা যাবে পাগল বউ নিয়ে সংসার করছি, এরকম ছিল। তো সে এইসব দেখতে দেখতে যখন আমি ঢাকা মেডিকেলে 2000 সালে তখন আমাদের বিভিন্ন রকম ট্রেনিং আমরা করাই। তো একটা বেলুন, যেটা বিদেশে বেলুন পাওয়া যায়, সেটাকে বলে বাকরি বেলুন, ওর দাম $300। ওরকম একটা বেলুন আমাদের ট্রেনিং এ নিয়ে এসেছিল। ওইটা প্রসবের পরে যখন রক্তক্ষরণ হয় জরায়ের ভিতরে ঢুকিয়ে দিয়ে ওই বেলুনটা ফুলিয়ে দিলে ব্লিডিং বন্ধ হয়ে যায় স্যালাইন দিয়ে। তো বেলুনটা তো আর বেশি দিন ওটা তো একবার ইউজ করার জন্য, কিন্তু আমরা অবশ্য অনেকবার ইউজ করেছি। আমরা গরিব দেশ, আমাদের আর ছিল না। একসময় ওইটা হারিয়ে গেল, এবং যেই দিন ওই বেলুনটা হারালো তার পরের দিনই একটা আমাদের 18 বছরের একটা মেয়ে ব্লিডিং হতে হতে মারা গেল। আমরা সব ডাক্তাররা মিলে অনেক চেষ্টা করলাম। ওর একটা হওয়ার পরে, বাচ্চা হওয়ার পরে ব্লিডিং শুরু হলো, বাঁচানো গেল না।